ভিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 13.1 থেকে তৃতীয় নম্বর পর্ব নিয়ে এসেছি। তো আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন এবং n সংখ্যক প্রথম n সংখ্যক পদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় এই সূত্রটা কীভাবে তৈরি করতে হয় সেটাও শিখতে পারবা। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, একটু ভালো করে দেখো, তোমাদের ধারা সম্পর্কিত বেসিক ক্লিয়ার অবশ্যই হয়ে যাবে। তো আসি আমাদের সর্বপ্রথম সূত্র নির্ণয়টা শিখে নিই। তাহলে আমাদের এখানে বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির নির্ণয় করো। তো এটা সূত্রের মাধ্যমে, অর্থাৎ এটার মাধ্যমে কীভাবে সূত্র তৈরি করব সেটা আমরা কিন্তু এখন দেখব। তো আমরা লিখতে পারি, মনে করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আর কি। তাহলে লিখতে পারি মনে করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। যেহেতু এখানে রয়েছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে আমরা Sn বলি। n সংখ্যক, লাগে n দি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে আমরা Sn দ্বারা প্রকাশ করি। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এখন স্বাভাবিক সংখ্যাগুলো কাকে বলে আমরা সবসময় মাথায় রাখবো। এই স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে পর্যায়ক্রমে যেগুলো আমরা বলি, অর্থাৎ প্রত্যেকটা 1 থেকে বড় পর্যায়ক্রমে যতগুলো সংখ্যা রয়েছে, ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। যেমন 1 2 3 4 এভাবে। তো আমরা লিখতে পারি Sn, অর্থাৎ সেটা লেখা মানে শুরুটা আমরা করতে হবে। সুতরাং Sn is equal to 1 plus 2 plus 3 plus dot plus n minus 1 প্লাস n, অর্থাৎ শেষ পদ। এটাকে আমরা কোন পদ বলবো? শেষ পদ। n কে বলবো শেষ পদ এখানে, আর এই 1টাকে বলবো প্রথম পদ। তো এই আকার বা ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে আমরা লিখতে পারি ধারাটিকে প্রথম পদ হতে, অর্থাৎ এটা একটা ধারা আর কি, আমরা লিখতে পারি ধারাটিকে প্রথম পদ হতে এবং বিপরীত ক্রমে শেষ পদ হতে লিখে পাওয়া যায়। অর্থাৎ একেবারে প্রথম থেকে শেষ, অর্থাৎ প্রথম পদ হতে এবং বিপরীত ক্রমে শেষ পদ হতে লিখে পাওয়া যায়, এটা আমরা লিখতে পারি। মানে এটা আমরা প্রথম সূত্র আলোচনা করার সময়ও আমরা কিন্তু বলেছিলাম, বিপরীত ক্রমে শেষ পদ হতে লিখে পাওয়া যায়। পদ তো এখন এই কথার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু পদটা সাজানোর চেষ্টা করব। একটু দেখো। তো পদটা সাজাতে হলে আমাদের সর্বপ্রথম
n সমান সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n মাইনাস 2 প্লাস n মাইনাস 1 প্লাস n। হ্যাঁ, এটাকে আমরা বলবো 1 নং সমীকরণ। তারপর লিখতে পারি Sn, এটা হচ্ছে প্রথম থেকে সাজিয়েছি, এখন বিপরীত ক্রমে শেষ থেকে বা শেষ হতে শেষে আছে কি n প্লাস তারপর n মাইনাস 1 প্লাস তারপর n মাইনাস 2 প্লাস তারপর এখানে আছে কি ডট ডট দিয়ে আমরা দিতে পারি 3 প্লাস 2 প্লাস 1। হ্যাঁ, বিপরীত ক্রমে এভাবে সাজিয়ে নিতে পারি। এটাকে আমরা বলবো 2 নং সমীকরণ। ঠিক আছে, তো এখন এই 2 নং সমীকরণকে আমরা এখন যোগ করব। তাহলে এটা আর এটা যোগ করলে হয় 2Sn, এটা আর এটা, এটা আর এটা যোগ করব, তাহলে 1 এর সাথে n যোগ করলে হয়ে যায় n প্লাস 1, প্লাসটা বসে যাবে। এখানে আছে প্লাসের 3, সরি এখানে আছে প্লাসের 2, এখানে আছে মাইনাসের 1। তো প্লাসের 2 থেকে মাইনাস 1 চলে গেলে আরও প্লাসের 1 থাকে, প্লাস 1, অর্থাৎ nটা বসে গেছে। এখানে যোগ বিয়োগ করার ফলে প্লাসের 1 আছে পাশে বসে গেছে। তো এটার সাথে এটা, তো এখানেও সেম, nটা বসে যাবে। এটা মাইনাসের 2, এটা প্লাসের 3। তো মাইনাসের 2 থেকে প্লাসের 3 বাদ গেলেও তারপর আরও থাকে প্লাস 1 প্লাস ডট ডট, এখানেও সেম, এখানে মাইনাসের 2 আছে, এখানে প্লাসের 3 আছে, আর n আছে বসে যাবে, তাহলে n প্লাস 1। এখানে যেহেতু n আছে, nটা বসে যাবে, প্লাসের 2 মাইনাসের 1 চলে গেলে প্লাসের 2 থেকে আরও থাকে প্লাস 1। ঠিক এখানেও আছে প্লাস n প্লাস 1, এগুলো সবগুলো উপরে নিচে যোগ করে পেয়েছি এটা। ঠিক আছে, তো এখন আমরা লিখতে পারি বা 2Sn is equal to n plus 1 plus n plus 1 plus n plus 1 plus dot 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 plus n plus 1 plus n plus 1 plus n plus 1, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এগুলো রয়েছে। তো এখন আমরা এটাকে যদি আমরা ধরি পদ সংখ্যা দিয়ে, এটা একটা আমাদের সূত্রের মান হয়। পদ সংখ্যাকে আমরা n ধরি, আচ্ছা n প্লাস লিখতে পারি যেহেতু পদ সংখ্যা n, পদ সংখ্যা n। আশা করি এটা বুঝতে পেরেছি। এটা পাশে সাইড ওয়ার্ক দিয়েছি, 2টা এটার সাথে গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগাকার হবে। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো এখন আমরা এটাকে বলতে পারি 1 2 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ, তো এই 3 নং সমীকরণ এটা হচ্ছে সূত্র। তো এটি হচ্ছে কিসের সূত্র? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির Sn এর সূত্রটা তৈরি করেছি আমরা। তো এখন তোমরা বলতে পারো এই সূত্রটা আমরা ব্যবহার করব কোথায় বা কিভাবে প্রশ্নে আসবে। তো প্রশ্নে এভাবে বলা থাকতে পারে, অর্থাৎ আমি তোমাদেরকে ব্যবহার করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। 1 প্লাস 2 প্লাস, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা দিয়ে বলা থাকবে, প্লাস ডট ডট ডট, তারপরে বলা থাকবে 20টি পদের, অর্থাৎ 20টি পদের সমষ্টি, অর্থাৎ 20টি পদের সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এভাবে আছে 20টি পদের সমষ্টি নির্ণয় করো, এইভাবে বলতে পারে। তখন তোমাকে কি করতে হবে? তখন তুমি আমরা জানি যে সূত্রটা লিখবা, এভাবে লিখবা
আমরা জানি এস এন সমান সমান n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন এই মানগুলো দেখে দেখে বসাবা, অর্থাৎ যেখানে যেখানে n আছে সেখানে সেখানে এই মানটা 20 এটা বসবে। এটা হচ্ছে nতম, যেহেতু n এর মান, তো এখানে 20 বসবে, এখানে 20, এখানে 20 প্লাস 1 নিচে 2। এখন তোমরা করতে পারো, এখানে আছে 20 রেখে দিয়েছি, এটার সাথে এটা যোগ করলে হয়ে যায় 21, তারপর আছে 2। তো এইটার সাথে এটা গুণ করে এটা দিয়ে ভাগ করবা, তোমার রেজাল্টটা চলে আসবে। তো আশা করি তোমরা এই সূত্রের ব্যাখ্যাটাও বুঝতে পেরেছো এবং এই সূত্রের কোশ্চেনগুলো কীভাবে আসে সেভাবে বুঝতে পেরেছো। তো এইভাবে স্বাভাবিক সংখ্যা থেকে এখানে বলতে পারে 10টি পদের সমষ্টি বা 10টি পদের সমষ্টি বা 20টি পদের সমষ্টি, যেটাই বলুক না কেন তোমরা কিন্তু এটা মিলিয়ে করবা। আশা করি বুঝতে পেরেছো। তো আসি এখন আমাদের পরের প্রশ্নগুলো। পরে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে 1 থেকে 4টা, তোমাদের মেন বইয়ের আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি তোমাদেরকে ভালো করে শেখানোর জন্য। তো আসো আমরা তোমাদের একটা একটা করে বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করে দিচ্ছি। এখানে সর্বপ্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করব সেটা যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে তোমাদের জন্য অনেক অনেক উপকার হবে। তো দেখো, এখানে বলছে 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট 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 প্লাস 111 ধারাটির পদ সংখ্যা কত। তো ধারাটির পদ সংখ্যা যেহেতু কত বের করতে বলছে, তো আমাদের সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এটা যতই থাকুক না কেন, এটাকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে এটি 111 কততম পদ, তাহলে আমরা সূত্রের অনুসারে বলবো nতম পদ। কততম পদ? nতম পদ। তো nতম পদের পদ সংখ্যার সূত্রটা কি? আমরা জানি nতম পদের পদ সংখ্যার সূত্রটা আমরা লিখে আমরা কিন্তু সলভ করার চেষ্টা করব। তো আসি, এটা হচ্ছে 1 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। 1-এর সমাধান। একটু মনোযোগ সহকারে দেখতে থাকো, অনেক অনেক উপকৃত হবে এই ক্লাসটি থেকে। কারণ আমরা জানি পড়ালেখা কখনো একবারে শেখা যায় না, পড়ালেখা দীর্ঘ প্রচেষ্টা এবং দীর্ঘ অধ্যবসায়ের ফলেই পড়ালেখা আমাদের মস্তিষ্কের মধ্যে স্থায়ী হয়। তো মস্তিষ্কের মধ্যে পড়াটাকে স্থায়ী করতে হলে অবশ্যই তোমাদেরকে পড়ালেখায় লেগে থাকতে হবে। তো কবি একটা কথা বলছে জলদি মিলে যাওয়া জিনিস কখনো বেশি দিন টিকে না, আর যে জিনিস বেশি দিন টিকে তা কখনো জলদি মিলে না। তার মানে মনে রাখবা, যেই জিনিস তাড়াতাড়ি অর্জন করে ফেলছো সেই জিনিস তাড়াতাড়ি চলে যাওয়ার সম্ভাবনা বেশি, আর যে জিনিস অর্জন করতে অনেক কষ্ট হয় কিন্তু যদি একবার অর্জন করতে পারো সেই জিনিস আর কখনো ফেলে দেওয়ার নয় এবং চলে যাওয়ার নয়। তার একটা উদাহরণ হচ্ছে শিক্ষা, কারণ শিক্ষা অর্জন করতে অনেক কষ্ট হয় কিন্তু অর্জন করে ফেললে শিক্ষা আমাদের মধ্য থেকে আমাদের মৃত্যুর সাথে পর্যন্ত শিক্ষা আমাদের সাথে চলে যায়। তো সেই জন্য ব্রেনের সাথে শিক্ষা আমাদের চলে যায়, কিন্তু এই শিক্ষাটা তুমি কিন্তু মানুষের কাছে ছড়িয়ে যেতে পারবা এবং তোমাকে পৃথিবী আজীবন মনে রাখবে যদি তুমি শিক্ষার মতো শিক্ষা গ্রহণ করে থাকো এবং শিক্ষার মতো শিক্ষা ছাত্রছাত্রী কিংবা অন্য মানুষকে বিতরণ করে থাকো। আশা করি আমার কথাটা শুনে বিরক্ত হবে না, কিন্তু আমি আসলেই তোমাদেরকে এই শিক্ষণীয় কথাটা ভিডিওর ফাঁকে বলে ফেলেছি। তো সরি। তো এখন আসি আমাদের এই প্রশ্নটা। তো দেখো এখানে কি বলছে, nতম পদ, অর্থাৎ আমরা মনে করব এইটা প্রথমতম, এটা দ্বিতীয়তম, এটা তৃতীয়তম, এটা চতুর্থতম, তার মানে এটি কততম। তো এইটা আমাদের মনে রাখবো, এটা হচ্ছে nতম, এটা nতম মনে রাখবো। তো nতম পদ, তা আমরা জানি nতম পদ সমান, এগুলো সব সূত্রের নিয়মটা যদি একবার ভালো করে শিখতে পারো অতি সহজে তোমরা এমসিকিউ সলভ করতে পারবা। তো nতম পদ
বলতে সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটা। তো n তম পদের নিচে আমরা কি বসাই দিব? 111 বসাই দিব। 111 সমান সমান এটাকে আমরা কোন পদ বলবো? প্রথম পদ বলবো। আমরা জানি যে কোনো ধারার প্রথম পদকে এ বলা হয়। তার মানে প্রথম পদ আছে কি? এ 13 প্লাস n এর মান নেই, তাই n বসে গিয়েছে। ডি মানেই কি? ডি মানে আমাদের বুঝতে হবে সাধারণ অন্তর। তো অন্তরটা কি? এখন এই ধারাটা কি গুণোত্তর ধারা না সমান্তর ধারা? এটা বুঝবো কিভাবে? কোনো একটা পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করার ফলে যদি সব ক্ষেত্রে সমান সমান অন্তর পাওয়া যায়, তখন সেটাকে বলবো সাধারণ অন্তর। ঠিক আছে? তো আমরা জানি 20 থেকে 13 চলে গেলে 8 থাকে, 20 থেকে 13 চলে গেলে 8 থাকে 7, 27 থেকে 20 চলে গেলে 7, 37 থেকে 27 চলে গেলে 7। তাই বোঝা গেছে এগুলো বিয়োগ করার ফলে প্রত্যেকটা অন্তর সমান হয়েছে, তাই এটিকে আমরা বলবো সমান্তর ধারার অন্তর। ঠিক আছে? তাই 7 পেয়েছি। বা এটা যা আছে তা রেখে দিয়েছি। এখানে 7টা এর সাথে গুণ হলে 7n মাইনাস 7 একে 7। তো এখানে এটা হচ্ছে প্লাসের 13, এটা হচ্ছে মাইনাসের 13, মাইনাসের 7। তো প্লাসের সংখ্যা থেকে মাইনাসের 7টা চলে গেলে আরও থাকে প্লাসের 6। এখানে আছে প্লাস 7n, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে n এর মানটা বের করা। তখন আমরা পেয়ে যাব আমাদের এটা কততম পদ সংখ্যা হতে পারে, অর্থাৎ এটা কততম পদ সংখ্যা হবে সেটা জানতে পারবো। তো আসো ভালো করে একটু দেখো। তো আমরা লিখতে পারি এই পক্ষের সবগুলো এই পক্ষে, এই পক্ষের সবগুলো এই পক্ষে নিলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই পক্ষের সবগুলো আমরা সমানের এই পক্ষে নিয়ে এসেছি, এই পক্ষের সবগুলো সমানের এই পক্ষে নিয়ে যাব। 6টা এখানে আছে প্লাসের, পক্ষান্তর করলে হয়ে যাবে মাইনাসের। 6টা এদিকে আছে প্লাসের, পক্ষান্তর করলে হয়ে যাবে মাইনাসের। তো এখন আমাদের সবচেয়ে যেটা জানার বিষয় সেটা হচ্ছে এখানে 111 আছে। 111 থেকে 6 যদি চলে যায় আর থাকে কত? 111 থেকে 6 যদি চলে যায় আর থাকবে 105। তো 7টা আছে n এর সাথে গুণাকার, পক্ষান্তর করলে হবে ভাগাকার। 7টা আছে n এর সাথে গুণাকার, পক্ষান্তর করলে হবে ভাগাকার। তাহলে আমাদের 7টা ভাগ হয়ে গেছে। সুতরাং n এর মান আমাদের বের হয়েছে 105কে 7 দিয়ে ভাগ করলে আসে 15। 105কে 7 দিয়ে ভাগ করলে আসে 15। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তো আমরা দেখি আমাদের আনসার 15 আছে কিনা। হ্যাঁ, আমাদের আনসার 15 আছে, তাই আমরা এই 15টাকে বলবো আমাদের আনসার। এই 15টাই হচ্ছে আমাদের আনসার। তো আসে এবং তারপরে কি বলেছে। হ্যাঁ, তারপরে বলা হয়েছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ ডট 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 62। তো আমি তোমাদেরকে বলেছি যদি ধারাটি চলতে চলতে গিয়ে এক সময় থেমে যায় এবং শেষ পদ পাওয়া যায়, তখন সেই পদটাই সেই ধারাটাকে আমরা বলবো সসীম ধারা অথবা শান্ত ধারা। তাই আমরা এখানে একটা পেয়ে গেছি, সেটা হচ্ছে এটি একটি সসীম ধারা অথবা শান্ত ধারা। এটা কিন্তু আমাদের সঠিক। ঠিক আছে? তো এটি একটি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা কিনা সেটা বুঝবো কিভাবে? আমরা জানি কোনো একটা পদ থেকে তার পূর্ববর্তী পদ ভাগ করলে যদি সব ক্ষেত্রে তার অনুপাত সমান হয়, তাহলে মনে করব এটিকে গুণোত্তর ধারা বলে। যেমন 8কে 5 দিয়ে ভাগ করলে পয়েন্ট আসবে, 11কে 8 দিয়ে ভাগ করলে পয়েন্ট আসবে। তার মানে এটি কখনো কোন ধারা না, গুণোত্তর দ্বারা হবে না। তো সমান্তর দ্বারা হয় কিনা সেটা দেখি, কারণ একটা না হলে তো আরেকটা হবে। 8 থেকে 5 চলে গেলে 3,
11 থেকে 8 চলে গেলে 3, 14 থেকে 11 চলে গেলে 3, তাই এদের সবগুলোর অন্তর আমি পাচ্ছি 3 3 করে। তার মানে বোঝা গেছে এটি একটি সমান্তর ধারা, তাহলে এটি হবে না। ঠিক আছে, এখন এটি হবে কিনা সেটা বুঝবো কিভাবে। এখানে বলছে এর 19তম পদ এত, অর্থাৎ 59। দেখি 19তম পদ 59 কিনা সেটা একটু আমরা নির্ণয় করে দেখি। তো আশা করি তোমরা, এখান দিয়ে আমি করে দিচ্ছি। n-তম পদ সমান কত, আমরা সেম সূত্রটা, n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে 19তম পদ বলছে, তাই 19তম পদ সমান a প্লাস n এর মান পেয়েছি, তাই n এর মান হচ্ছে 19 মাইনাস এখানে ডি বসেছে। এর মান কত পেয়েছি আমরা, এখানে ধারার মধ্যে বলে দিয়েছে এর মান আছে প্রথম পদ 5, 19 থেকে 1 চলে গেলে আর থাকে 18। ডি এর মান, এই তো আমরা ডি এর মান বের করেছি, অর্থাৎ সাধারণ অন্তর 8 থেকে 5 চলে গেলে 3, 11 থেকে 8 চলে গেলে 3, অর্থাৎ এই অন্তরগুলো উভয় ক্ষেত্রে সমান 3 3 এসেছে, তাই এখানে ডি এর মান 3। তো এখন এটা গুণ করলে আমাদের রেজাল্ট কত আসবে সেটাই যদি আমরা একটু বের করতে চাই তাহলে আমরা কিন্তু পাই। তাহলে এটা গুণ করলে আমাদের রেজাল্ট চলে আসে, অর্থাৎ এটার সাথে এটা গুণ করব, এটাকে যোগ করব। তো আশা করি তোমরা পেয়ে যাচ্ছ আমাদের 59 আসে। এটাই হচ্ছে আমাদের এখানের আনসার, অর্থাৎ এটাও মিলতেছে। তো আমাদের এটা সঠিক, তাহলে 2, 1 ও 3 সঠিক, 1 ও 2, 1 ও 3 এটা সঠিক। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপর আমাদের কি বলছে নিচের তথ্যের ভিত্তিতে 3 থেকে 8 নং প্রশ্নের 3 থেকে 4 নং প্রশ্নের উত্তর দাও। তো এই তথ্যটা এখানে আছে, একটা ধারা রয়েছে এবং এটি একটি ধারা, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ পর্যন্ত আছে। অর্থাৎ এটি যেহেতু চলতেই আছে, তার মানে এটি কখনো সমান্তর ধারা অথবা শান্ত ধারা হবে না, কারণ এটির কোনো শেষ প্রান্ত আমরা খুঁজে পাচ্ছি না, তাই এটি অলওয়েজ অসীম ধারা অথবা অনন্ত ধারা। তো ধারাটির 15তম পদ কোনটি হবে, ধারাটির 15তম পদ কত হবে? সেম, আমরা একই প্রশ্ন এখন যেটা করছি সেটার মতোই। তো এটা হচ্ছে আমাদের 1-এর সমাধান, এটা হচ্ছে আমাদের, তোমাদের জানার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি 2-এর সমাধান। তো এখন যেটা করব সেটা হবে আমাদের জন্য 3-এর সমাধান, অর্থাৎ দেখো, তাহলে আমরা লিখতে পারি 3-এর সমাধান। তো 3-এর সমাধানের মধ্যে আমাদের বলছে কি 15তম পদ, আমাদের কি বলছে এই 15তম পদটা নির্ণয় করতে বলছে, তাই আমরা লিখতে পারি n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা তোমরা খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলবা। তো n-তম মানের জায়গায় 15তম বলছে, আমরা 15টা n এর নিচে বসিয়েছি, n এর মান 15 মাইনাস 1 ডি। তো এর মান মানে প্রথম পদ, তো ধারাটির প্রথম পদ 7 প্লাস এখানে বাদ দিলে 14 হয়। তো ডি এর মান মানে কি, আমরা জানি কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যেটা পাওয়া যায় তাকে আমরা, যদি সব ক্ষেত্রে সমান হয় সেটাকে আমরা সাধারণ অন্তর বলি অথবা ডি এর মান বলি। তো 13 থেকে 7 চলে গেলে আর থাকে কত, অবশ্যই 6 হবে। 19 থেকে 13 চলে গেলে এখানে পার্থক্য 6 হবে। 25 থেকে 19 চলে গেলে এখানেও পার্থক্য 6 হবে। অতএব এটার পার্থক্য 6,
এটার পার্থক্য 6, এটার পার্থক্য 6। তাই আমি এদেরকে পার্থক্যটা 6 লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে 6, অর্থাৎ এর মান প্রথম পদ বসিয়েছি, প্লাস বসিয়েছি, 15 থেকে 1 চলে গেলে 14 গুণ ডি এর মান পেয়েছি 6, অর্থাৎ ডি মানে সাধারণ অন্তর বোঝায়। তো আমরা এটা 7, 14, তারপর 6, এই তিনটা গুণ করলে আমরা পাচ্ছি 91। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। তো দেখি আমাদের আনসারটা মিলছে কিনা। হ্যাঁ, আমাদের আনসারটা মিলে গিয়েছে, খ নাম্বার। ঠিক আছে, তো আসো আর একটা অঙ্ক ভালো করে আমরা বোঝার সুবিধা বুঝি। হ্যাঁ, সর্বপ্রথম যে অঙ্কটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, আমাদের বলছে ধারাটির 20টি পদের সমষ্টি নির্ণয় করো। ধারাটির প্রথম, ভালো করে মাথায় রাখো, ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত? তো প্রথম 20টি পদের সমষ্টি আমরা যদি নির্ণয় করতে চাই, আমাদের যেটা করতে হবে, সমষ্টির সূত্র আমাদের অলওয়েজ মনে থাকতে হবে। তো এটা যেহেতু সমষ্টির সূত্র দিয়ে আমাদেরকে করানো বুঝিয়েছে, তাই আমরা লিখতে পারি, আমরা জানি n সংখ্যক, আমরা জানি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান, এভাবে লিখতে পারি, 4 এর সমাধান। লিখতে পারি, আমরা জানি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টিকে আমরা বলি Sn সমান সমান n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র। তো আমাদের কয়টি পদের সমষ্টি বের করতে বলছে? প্রথম 20টি পদের। তার মানে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমাদের 20 বসবে, যেখানে যেখানে n রয়েছে সেখানে সেখানে আমরা 20 বসাবো। তো আমরা লিখতে পারি H20 20 ডিভাইডেড বাই 2 এখানে আছে কি এ। তো এটা যেভাবে আছে আমরা সেভাবে রাখতে পারি, অথবা আমরা এর মানটা বসাতে পারি। আমরা জানি কোনো ধারার প্রথম পদ সমান এ বলা হয়, তাই এখানে আমাদের যেহেতু এই 4 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নটা সহযোগিতা নিতে বলছে এই উদ্দীপকটা থেকে, তার মানে এখানে প্রথম পদ আছে 7, তো 7 বসাতে পারি এর পরিবর্তে, প্লাস যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 20 অর্থাৎ 20 বসাবো, মানে এত ডি মানে সাধারণ অন্তর। ঠিক সেম এখানে সাধারণ অন্তর পেয়েছি আমরা কত? 6। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। না বুঝে থাকলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। n এর মান 20 বসিয়েছি, n এর মান 20 বসিয়েছি, 2 বসিয়েছি ইন্টু এর মান প্রথম পদ, তার মানে এই ধারাটির প্রথম পদ 7 প্লাস n এর মান 20 মাইনাস 1, আর সাধারণ অন্তর মানেই আমরা বুঝতে পারছি এটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর ডি 6 পেয়েছি। তো 20কে আমরা 2 দিয়ে ভাগ করলে আসে 10, এটার সাথে এটা গুণ করব এবং এটা থেকে এটা বিয়োগ করে আমরা এটা নিয়ে আসব। তাই আমরা এখন করতে পারি আমাদের সুবিধার্থে 7 দুগুণে 14, এখন এখানে যোগ 20 থেকে 1 চলে গেলে আর থাকে 19 গুণ 6, এটা অর্থাৎ এটার সাথে এটা আমরা গুণ করব আর এটার সাথে যোগ করব। ঠিক আছে, তো এটার সাথে এটা আমরা গুণ করলে কত পাচ্ছি সেটা যদি আমরা দেখি, এটা এবং এটা গুণ করলে 128 পাই। তা আমরা লিখতে পারি, অর্থাৎ এটার সাথে যেহেতু আমরা যোগ করব, তা আমরা এটার সাথে গুণ করলে কত পাচ্ছি? 128
28, এটার সাথে এটা গুণ করে 128 পেয়েছি, এটার সাথে যোগ করব, তারপরে কিন্তু আমরা কি করে দেব, সরি, এটার সাথে এটা আমরা দেখি, একটু গুণ করে দেখি, কত হয়, 6 নং 54, 54, 6 নং 54 4, তারপর হাত আছে 5, 6 একে 6, 6 আর 5 11 হয়, অর্থাৎ এখানে পেয়েছি 114। তো আমাদের আরও আছে 14, সেই 14টা যোগ করলে আমাদের কত আসবে, 128 আসবে, অর্থাৎ 4 4 8, 1 আর 1 যোগ করলে 2 আর 1, হ্যাঁ 128 আসবে আমাদের চরে। এটা এই 14টার থাকবে না, তো সরাসরি আমরা 128-এর সাথে 10 গুণ করব, অর্থাৎ আরেকবার লিখি বোঝার সুবিধার্থে, 128-এর সাথে 10 গুণ করব। তো আমরা শূন্যযুক্ত সংখ্যার মতো গুণ করলে আমরা পেয়ে যাই, অর্থাৎ আমরা 1-এর সাথে 128 গুণ করলে 128 একে 128, পাশে একটা 0 আছে, অর্থাৎ 1280। এটি হচ্ছে আমাদের আনসার। তো দেখি আমাদের কোথায় আছে 1280, এই তো, এই গ নাম্বার প্রশ্নে 1280 পেয়েছি। তো হয়তো তোমরা বলতে পারো, বহু নির্বাচনী প্রশ্ন এত সময় ধরে যদি আমরা করি তাহলে আমরা আনসার করব কখন, অনেক সময় হয়ে গেছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখি পরবর্তীতে কোনো একটা পর্ব ক্যালকুলেটরের শর্টকাটে কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আসার চেষ্টা করব। আর এখানে এগুলো তোমরা একটু শিখে নাও, ভালো করে বুঝে নাও, এগুলো সাধারণত এমসিকিউ না, এগুলো বিভিন্ন ক নাম্বার প্রশ্নে এসে থাকে। তো ভালো করে বেসিকটা ক্লিয়ার করো। তো বেসিকটা ক্লিয়ার হলে তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে, তাই তোমাদেরকে ক্লাসটা একটু সময় ধরে করালাম। তো অবশ্যই অবশ্যই বরাবর মতো বলে নিচ্ছি, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবা এবং বন্ধুদের কাছে শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবা। তো তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।